হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমরা হিডেন লাভের উপসংহার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ইতিপূর্বে আমি এর সব কয়টি পার্টের এক্সপ্লেন আপলোড করেছি। যারা পূর্বের পার্টগুলো দেখেননি তারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে সেগুলো দেখে নিতে পারেন। না হলে বরাবরের মতো এটাও পুরোটাই মাথার উপর দিয়ে যাবে। গত পর্বে আমরা দেখেছিলাম সাংজিকে তার মা জাওসুর সাথে প্রেম করতে দেখে ফেলে, তবে তিনি তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর সাংজির মা তার বাবাকে গিয়ে বলে, ওগো শুনছো, তোমার মেয়ে প্রেম করছে। সাংজির বাবা বলে, ছেলেকে? ওর ক্লাসমেট না তো, আর বয়স কেমন হবে ছেলের? সাংজির মা বলে, একটু জিরা পানি খাও, আমি এখনো শিওর না। তার বাবা বলে, তাহলে একটু গোয়েন্দাগিরি করে দেখি জামাইটা আসলে কে। আমার থেকে জামাই বড় না হইলে হইছে এখন। এরপর তারা দুজনে সাংজির কাছে আসে আর বলে, তোমার সাথে কিছু কথা ছিল। তবে তারা তাকে জিজ্ঞেস করতে কেমন যেন লজ্জা পাচ্ছিল। ভাই সিরিয়াসলি, আমাদের দেশে হইলে আগে একলাসা গণ দিয়ে লইতো, এরপর যা হইবে দেখা যাইবে। এরপর তার মা তাকে জিজ্ঞেস করে, তুমি কি কাউকে ভালোবাসো? আমাদের সাথে তো তোমার প্রতিদিন কথা হয়, তাহলে আমাদেরকে কেন বলনি? সাংজি বলে, আমি বলতে চেয়েছি তবে বলতে পারিনি। এরপর তার মা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা ছেলের বয়স কেমন? তোমার মনে হয় এখন প্রেমে পড়া উচিত হয়নি। সাংজি তখন ঝোপ বুঝে কূপ মেরে সেখান থেকে চলে যায়। তার মা আর বাবা বলে, একটু খেয়াল রাখতে হবে, জামাইটা আসলে কে সেটা তো দেখা লাগবে। এরপর সাংজি ইয়ানের কাছে আসে আর তাকে পাম্পটি দিতে থাকে। ইয়ানেতে বুঝে যায় তেল যেহেতু দিচ্ছে তাহলে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। সে তাকে জিজ্ঞেস করে, কি লাগবে বলো। সাংজি বলে, আজকে জাওসু এখানে আসবে আর রাতে তারা বন্ধুরা মিলে ডিনার করতে যাবে, তাই সে তাকে পটিয়ে বাসায় ম্যানেজ করতে বলে। ইয়ান এতে রাজি হয়ে যায়। এরপর তারা এয়ারপোর্টে যায় জাওসুকে পিক করতে। জাওসু আসলে তারা দুজনে দুজনার হাত ধরে। এইদিকে দেবদাস ইয়ান এগুলো দেখে বলে, তোমার বড় ভাই কিন্তু সামনে বসা, কিন্তু কে শুনে কার কথা। এরপর তারা একটা রেস্টুরেন্টে যায়। সেখানে তাদের বন্ধু মহল জাওসুর সাথে সাংজিকে দেখে রীতিমতো টাসকি খেয়ে যায়। জাওসু তখন সবার কাছে সাংজিকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। এরপর তারা সবাই লাল পানি খাচ্ছিল, শুধুমাত্র জাওসু বাদে, কারণ জাওসু আমার মতো ভালো ছেলে। ডিনার শেষে তারা বাড়ি যাচ্ছিল। সাংজি তখন তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি লাল পানি খাও না কেন, অ্যালার্জি আছে নাকি? জাওসু বলে, কাছে এসো তো চেক করে দেখি। সে তাকে একটা কিস করে বলে, কই না তো। এরপর তারা সেখান থেকে চলে যায়। বাড়ি আসলে তার মা তাকে জিজ্ঞেস করে, তুমি জাওসুর সাথে প্রেম করছো তাই না? আমি তোমাদেরকে দেখে ফেলেছি। সাংজি তখন চুপ করে থাকে। এরপর সে তাকে জিজ্ঞেস করে, কতদিন ধরে চলছে এসব? সাংজি বলে, বেশি দিন না। তার মা বলে, এজন্য গরমের ছুটিতে তুমি বাড়িতে আসোনি তাই না? সাংজি তখন তাকে বোঝাতে থাকে, জাওসু অনেক ভালো ছেলে, ও আমাকে অনেক ভালোবাসে। তার মা বলে, সেটা আমিও জানি, আমি জানি জাওসু কেমন, তবে তার ফ্যামিলির জন্য তোমার উপর বাজে প্রভাব পড়তে পারে। এসব কথা শুনে সাংজির মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপর কেটে যায় কিছুদিন। সাংজির বাবা বাড়িতে জাওসুকে ডেকে পাঠায়। আসলে সাংজি তখন বন্ধুদের সাথে বাইরে ছিল। তার বাবা তাকে বলে, তোমাদের যে সম্পর্কটা, আমি দেখি তুমি ওর থেকে অনেক বড়, আর সাংজি এখনো অনেক ছোট। আমি কি বলতে চাচ্ছি তুমি আশা করি বুঝতে পারছো। এছাড়াও তোমাদের একটা পারিবারিক সমস্যা আছে, মানে তারা জাওসুকে ইনডাইরেক্টলি রিজেক্ট করে দেয়। এরপর রাতে সাংজি বাসায় ফিরে। তার বাবা তাকে বলে, আজকে আমি জাওসুকে আমাদের বাসায় ডেকেছিলাম, তুমি প্রেম করার জন্য এখনো অনেক ছোট, তাই আমরা চাচ্ছি এই সম্পর্কটা আর না এগোনোই ভালো। এটা শুনে সাংজি সেখান থেকে চলে যায় আর জাওসুকে ফোন দিয়ে বলে, প্লিজ আমার বাবার কথায় কষ্ট পেও না। জাওসু তাকে বলে, তারা আমাকে তেমন কিছু বলেনি। আচ্ছা শোনো, আমাকে কালকেই ফিরে যেতে হবে। এটা শুনে সাংজি একেবারে ভেঙে পড়ে, তাই সেও সিদ্ধান্ত নেয় কালকে সে চলে যাবে। এরপর তার বাবা মা তাকে জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় যাচ্ছ? সাংজি বলে, মা আমি অনেক বড় হয়ে গেছি, তাই আমার সমস্যাগুলো আমি এখন নিজেই সমাধান করতে পারবো। জাওসুর জীবনের সমস্যাগুলো আমারও সমস্যা, আমাকে একবার বিশ্বাস করেই দেখো, জাওসু সত্যিই আমাকে অনেক বেশি ভালোবাসে। এরপর সে এয়ারপোর্ট চলে যায়। জাওসু আসে তাকে রিসিভ করতে, কিন্তু দেখা যায় সাংজি তাকে দেখে অনেক কাঁদতে থাকে। জাওসু তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? সাংজি তখন বলে, মনে আছে অনেক বছর আগে আমি আমার অনলাইন বিএফ এর সাথে দেখা করতে এখানে এসেছিলাম। আসলে আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম, কারণ ওই দিন আমি ইয়ানের থেকে শুনেছিলাম তুমি নাকি প্রেম করছো, তাই আমি এখানে চলে এসেছিলাম। আমি তোমাকে এটা ছাড়াও আরো একটা মিথ্যে কথা বলেছি, আমি তোমার শহরে গিয়েই তোমার প্রেমে পড়িনি, আমি তোমাকে সেই দিন থেকেই ভালোবাসি যেই দিন আমি তোমাকে প্রথম আমাদের বাড়িতে দেখেছিলাম। বিশ্বাস না হলে ফিল্ম ফাইলসকে জিজ্ঞেস করে দেখো, সেও সবটা জানে। এসব শুনে জাওসু তাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি এগুলো বলার জন্য এত দূর থেকে এখানে এসেছো? সাংজি বলে, হ্যাঁ, কারণ আমি
আমি তোমাকে ভালোবাসি। আমি ভেবেছিলাম বাবার কথায় তুমি আমাকে ছেড়ে চলে যাবে। জাওশু তখন বলে, তারা যদি আমাদেরকে আলাদাও করে দেয় আমি তাও তোমাকে নিয়ে চলে আসব, কারণ আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। এরপর দেখা যায় জাওশু বাসায় বসে আগের কথাগুলো ভাবতে থাকে। সাংজি কাছে আসলে বলে, আমি আসলেই তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি এত বছর ধরে আমাকে পাগলের মতো ভালোবেসে এসেছো, আর আমি তোমাকে বিনিময়ে কাঁদিয়ে গিয়েছি। এটা শুনে সাংজি তাকে কিস করে দেয়। এরপর তারা ভালো একটা সময় পার করে। এরপর দেখা যায় জাওশু তার চাকরিটা ছেড়ে দেয়, কারণ সে চাচ্ছিল এখান থেকে সাংজির শহরে চলে যেতে, যেন সাংজি তার বাবা মার থেকে আলাদা না হয়। তাই সে ওখানে গিয়ে কিছু একটা করতে চাচ্ছিল। তখন তার কাছে হসপিটাল থেকে একটা কল আসে। আসলে তার বাবার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। জাওশু তখন মন খারাপ করে থাকে আর বলে, তখন যদি তুমি তোমার দোষটা স্বীকার করে নিতে তবে বোধহয় আমাদের জীবনটা এরকম হতো না। জানো, তুমি হসপিটালে এডমিট হওয়ার পর আমাদের কাছে টাকা পয়সা ছিল না, তাই মা তার চিকিৎসাও করাতে পারেননি। এজন্য মাও আমাদেরকে ছেড়ে চলে যায়। তাই আমি চাই তুমি যেন আমাকে ছেড়ে না যাও। তোমার ওই কাহিনীর পর থেকে আমি কখনো ড্রিঙ্ক করিনি। এরপর তার বাবা মারা যায়। জাওশু বাইরে এসে দেখে সাংজি তার জন্য অপেক্ষা করছে। এরপর সে তাকে জড়িয়ে ধরে। এদিকে জাওশু বাবাকে হারিয়ে অনেক ভেঙে পড়ে। সে বলে, পৃথিবীতে আমার আর বাবা মা বলতে কেউই রইল না। সাংজি তখন তাকে কোনোভাবে সামলে নেয়। এরপর তারা জাওশুর মায়ের কবরের কাছে যায়। সাংজি তখন বলে, মা, আমি প্রমিস করলাম আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার ছেলের অযত্ন হবে না। তুমি কোনো চিন্তা করবে না, আমি সব সময় ওর খেয়াল রাখবো। এরপর কেটে যায় কিছুদিন। তারা দুজনে সমুদ্র পাড়ে যায়। জাওশু তখন বলে, আর মাত্র 1 মাস পরেই আমি এখান থেকে চলে যাব। তোমার গ্রাজুয়েট হয়ে বের হতে এখনো প্রায় 2 বছর। ততদিনে আমি ওখানে সবকিছু গুছিয়ে নেব, যেন আমরা সেখানে ভালোভাবে একটা জীবনযাপন করতে পারি। এরপর দেখতে দেখতে 1টা মাস পার হয়ে যায়। এইদিকে জাওশুরও যাওয়ার দিন চলে আসে। তাই সাংজি তার জন্য রান্না করছিল। তখন তারা দুজনে ভালো একটা সময় পার করে। পরের দিন জাওশু সেখান থেকে চলে যায়, কিন্তু সাংজি তাকে ছাড়তেই চাচ্ছিল না। জাওশুরও সেখান থেকে চলে যেতে মন সায় দিচ্ছিল না, কিন্তু এছাড়া তাদের হাতে আর উপায়ও ছিল না। তাই অবশেষে জাওশু সাংজির শহরে ফিরে আসে। এরপর দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। সাংজি এইদিকে ভার্সিটিতে অ্যানিমেশন কম্পিটিশনে অংশগ্রহণ করে। অন্যদিকে জাওশুও নিজের একটা কোম্পানি খোলার সিদ্ধান্ত নেয়। তখন তাকে এই কাজে তার বন্ধুরাও সাহায্য করে। শালা দুলাভাইয়ের সম্পর্ক আগের থেকে অনেক বেশি ভালো হয়ে গেছে। এরপর জাওশু সাংজিদের বাড়ি যায় তার বাবা মায়ের সাথে কথা বলতে। সে বলে, আমি ওকে সত্যি ভীষণ ভালোবাসি, তবে আমার থেকেও ও বেশি আমাকে ভালোবাসে। আপনারা যা বলছেন তা হয়তো আমাদের ভালোর জন্যই বলছেন। হবু শ্বশুর বলে, দেখো, আমাদের নিজেদের কোনো স্বার্থ নেই, আমাদের শুধু একটাই চাওয়া, আমাদের আদরের মেয়েটা যেন ভালো থাকে। এরপর তারা তাদের সম্পর্কটা মেনে নেয়। জাওশু এতে অনেক বেশি খুশি হয় আর বলে, আপনাদের দেখে আমি বুঝলাম জীবনে ভালো বাবা মা আসলে কি জিনিস। ইয়ান তখন বলে, কেন ভাই, আমাকে দেখো না, আমিও তো ভালো একটা ভাই। এরপর রাতে তারা ময়লা ফেলতে আসে। জাওশু তখন ইয়ানকে ধন্যবাদ জানায় এরকম ভালো একটা বন্ধু হয়ে সব রকম অবস্থায় তার পাশে থাকার জন্য। এরপর সে সাংজিকে ফোন দেয় আর বলে, জানো, আজকে আমি তোমাদের বাসায় গিয়েছিলাম। এতে সাংজিও ভীষণ খুশি হয়। এর পরের সিন শিফট হয় অ্যানিমেশন কম্পিটিশনের প্রাইজ গিভিং ডেতে। সেখানে জাওশুও আসে আর সাংজিরাও সেই কম্পিটিশনটা জিতে যায়। এরপর দেখতে দেখতে 2 বছর পার হয়ে যায়। সাংজিরও গ্রাজুয়েট কমপ্লিট হয়ে যায়। তাই তারা সেটি উদযাপন করতে সমুদ্র পাড়ে আসে। এইদিকে আবার কিয়াংয়ের ইশারায় সাংজি নিনকে সাইডে নিয়ে যায়, কারণ তাদের প্ল্যান ছিল আজকে কিয়াং নিনকে প্রপোজ করবে। এরপর তারা নিনকে সেখান থেকে নিয়ে আসে। তখন দেখা যায় নিন সেখান থেকে বের হয়ে যায় আর পেছন থেকে মাস্টার মশাই এন্ট্রি নেয়। তখন সেখানে সাংজির পুরো পরিবারও উপস্থিত হয়। জাওশু তাকে বলে, তুমি আমার জীবনে আসার পর থেকে আমি বুঝতে পেরেছি আমিও একজন ভালো মানুষ, আর আমাকেও কিনা কেউ ভালোবাসে। এরপর জাওশু হাঁটু গেড়ে বসে আর তাকে বলে, উইল ইউ ম্যারি মি? সাংজি বলে, অবশ্যই। এরপর তারা সবাই ওদের কিস করার জন্য উৎসাহ দিতে থাকে। তাই তারা সবার সামনে কিসই করে বসে। এরপর তারা দুজনে সমুদ্র পাড়ে হাঁটতে থাকে আর তাদের পুরনো দিনের সেই স্মৃতিগুলো মনে করতে থাকে। সেই পিচ্চি বয়সে প্রথম দেখাতেই জাওশুর প্রেমে পড়া, এরপর ভুল বোঝাবুঝি, হাজারো চড়াই উতরাই পার করে অবশেষে তারা এক। আর এখানে এই অসাধারণ ড্রামাটির প্রথম সিজন শেষ হয়ে যায়।